আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন যে মুভি বাংলা স্টুডিওতে আমরা আইন বিষয়ক বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য একজন বিজ্ঞ আইনজীবীকে নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকি। ঠিক তেমনি আজকেও আপনাদের মাঝে বিবাহ, দেনমোহর ও পারিবারিক যে কারণগুলো এ বিষয়ে প্রতিকার সম্পর্কে একজন আইনজীবী আপনাদের মাঝে হাজির করেছি। তিনি হলেন অ্যাডভোকেট শান্তা হক রজনী, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আজকে আপনার কাছে যে বিষয় নিয়ে আলোচনা করবো এবং এর থেকে প্রতিকার কী, এ বিষয়ে আপনি আজকে আমাদের সাথে করবেন, সেটি হচ্ছে বিবাহ, দেনমোহর এবং ভরণপোষণ সম্পর্কে। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আমার, যে বিবাহটা যেটা, এটা কি, মানে এটার যদি মিনিংটা আপনি আমাদেরকে একটু বোঝাতেন। এটা হচ্ছে মুসলিম শরীয়ত মতে একটা হচ্ছে দেওয়ানি চুক্তি, যে দুইজন পরস্পরের সাথে একসাথে থাকা। আর আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে, বিবাহটা যে আমাদের হয়, এটার সিস্টেমটা কতটুকু মানে গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে এটা কি করলে তার বিবাহটা পুরোপুরি সম্পন্ন হবে, এই বিষয়ে যদি একটু বলতেন। রেজিস্ট্রির মাধ্যমে বিবাহটা আমরা সম্পাদন করে থাকি, এবং সেক্ষেত্রে একটা কাজী রেখে তো অবশ্যই হচ্ছে একটা নিকাহনামা তৈরি করতে হয়। আর আমার কোশ্চেন হলো, এটাতে যে আমরা যে বিবাহটা করি এর পরবর্তী যে পদক্ষেপগুলো হয়, যেমন সন্তানের যেটাকে বলে ভরণ পোষণ এবং সন্তান জন্মগ্রহণ করে, দেখা গেল অনেক সময় বিবাহ যেটা হয়, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিবাহ তার সাথে হলো কিন্তু মনোমালিন্যর কারণে তার সাথে তারা একসাথে থাকতে ইচ্ছুক নয়, সেক্ষেত্রে প্রতিকারটা কি, এটা উত্তর জানতে তো চাচ্ছি। মানুষ যদি বিয়ের পরে একসাথে থাকতে না পারে, সেক্ষেত্রে ডিভোর্সের ব্যাপারটা আসে। আর ডিভোর্স আসলে তিনভাবে করা যায়। এক হচ্ছে গিয়ে স্বামী কর্তৃক ডিভোর্স, মানে তালাক। আরেকটা হচ্ছে স্ত্রী কর্তৃক তালাক। আরেকটা হচ্ছে খোলা তালাক। তো স্ত্রী কর্তৃক বা স্বামী কর্তৃক যেটাই তালাক দেওয়া হোক না কেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যাকে তালাকটা দেওয়া হচ্ছে তার স্থায়ী ঠিকানা একটা তালাকের নোটিশ পাঠানো হয়, এবং সে যদি ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে থাকে তাহলে সেখানকার আপনার সালিসি পরিষদে একটা নোটিশ যাবে, এবং যদি বাইরে থাকে তাহলে সেখানকার চেয়ারম্যান বা সেখানকার নালিশি পরিষদে একটা তালাকের নোটিশ যাবে। এটা হচ্ছে পদ্ধতি, এবং সেক্ষেত্রে একটা এফিডেভিট করে আমরা সেটাকে পাঠিয়ে দেওয়া হয়। এবং আরেকটা কথা হচ্ছে, যখন এই তালাকের নোটিশটা পাঠানো হয়, তো সালিসি পরিষদ থেকে তাদেরকে পরপর 3 বার, মানে এক এক মাসে এক একবার করে তাদেরকে সালিশ করবে কিনা তার জন্য ডাকা হয়, কারণ শেষ পর্যন্ত যাতে সংসারটা টিকে যায় তার জন্য তারা চেষ্টা করে। এখন কেউ ওখানে যেতেও পারে, নাও যেতে পারে। যদি তারা সালিশে যেতে না ইচ্ছুক হয়, তাহলে 3 মাস অতিবাহিত হওয়ার পরে অটোমেটিকলি ডিভোর্স হয়ে যায়। আর পরবর্তী কোশ্চেন হলো আপনার কাছে, যে ডিভোর্সটা কতদিনের মধ্যে কার্যকর হয়? দেখা গেল যে কোনো পক্ষই, এক পক্ষ যেটা বললো যে ডিভোর্স দিল, কিন্তু কোনো পক্ষ এটাতে কোনো গুরুত্ব দিচ্ছে না, সেই ক্ষেত্রে ডিভোর্সটা কতদিন পরে? 3 মাস পর কার্যকর হয়ে যাবে। এটা তো ডাক রসিদের মাধ্যমে, হ্যাঁ, রেজিস্ট্রি ডাক অফিসের মাধ্যমে তো আমরা এই পাঠাই, লিগাল নোটিশটা পাঠাই, সে কাজী হোক কিংবা একজন আইনজীবী। তো এই যে আমরা নোটিশটা পাঠালাম, তারপরে 3 মাস অতিবাহিত হতে হবে, মানে 90 দিন। তারপরে অটোমেটিকলি ডিভোর্সটা কার্যকর হয়ে যায়। আর পরবর্তী কোশ্চেন হলো আপনার কাছে, যে ডিভোর্সটা যে তার কার্যকর হলো, মানে সেটা তো আপনি বললেন যে 3 মাস পরে কার্যকর হলো, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানে যেটাকে বলি আমরা স্ত্রী কর্তৃক তালাক দেয়, সেক্ষেত্রে করণীয় কি সেম ম্যাটার? হ্যাঁ, সেফ। মানে স্বামী স্ত্রী। কর্তৃক হোক কিংবা স্ত্রী কর্তৃক হোক, প্রসেসটা কিন্তু এক। আর আরেকটা যেটা আপনি বললেন, যেটাকে খোলা তালাক, খোলা তালাক সম্পর্কে একটু। খোলা তালাক হচ্ছে গিয়ে একসাথে বসে যে তালাক করলাম, যে মিউচুয়ালি যেটাকে বলা হয় যে না, একসাথে থাকা সম্ভব হচ্ছে না, সেটাই হচ্ছে খোলা তালাক। আর তালাকের পরে যে মানে স্ত্রীর করণীয় কি আর স্বামীর করণীয় কি, মানে যে সে তাকে তালাক দিল, একটা তো ব্যাপার হয়ে দাঁড়ায় যে তারা এতদিন একসাথে বসবাস করছে, যে দেনমোহরে যে বিষয়টা, ওই টাকাটা কিভাবে মিনিমাইজ হবে? আসলে দিনমোহরের টাকা তো মিনিমাইজ করার কোনো সুযোগ নাই, সেটা স্ত্রী কর্তৃক হোক কিংবা স্বামী কর্তৃক হোক। দিনমোহরের টাকাটা হচ্ছে স্ত্রীর অধিকার। তো যখনই আপনার সাথে তার বিয়ে হয়ে যাচ্ছে, সে যখনই আপনার স্ত্রী হয়ে যাচ্ছে, তখনই আপনার কিন্তু ওই যেই রাতেই বিয়ে হলো ওই রাতেই কিন্তু আপনার দেনমোহরের টাকাটা দেওয়া উচিত। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের দেশের নারীরা কি করে, যে বিয়ে হয়ে যাওয়ার পরেও একসাথে সুখে শান্তিতে সংসার করে, দেনমোহরের টাকার জন্য চাপ দেওয়া হয় না। চাপ কিন্তু তখন দেওয়া হয় যখন হচ্ছে ডিভোর্সের
মানে পর্যায়ে সংসারটা যখন ভেঙে যাবে এই পর্যায়ে চলে যায়, তো সেক্ষেত্রে কিন্তু দেনমোহরের টাকাটা দেওয়া মানে অবশ্যই উচিত, কারণ এটা তার অধিকার। তবে হ্যাঁ, যদি স্ত্রী যদি দেনমোহরের টাকাটা মাফ করে দেয় যে হ্যাঁ আমার দেনমোহরের টাকাটা লাগবে না, তাহলে সেই ক্ষেত্রে এটা আলাদা হিসাব। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দেনমোহর অনেক লাখ টাকা হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 10 লাখ, 20 লাখ, 30 লাখ। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটা আসে, তখন দেখা যায় তার হাজব্যান্ড টাকাটা দিতে পারে না, যে আমি এত টাকা দিব কোত্থেকে। সেক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে তো অবশ্যই দেনমোহর এবং ভরণ পোষণের একটা মোকদ্দমা স্ত্রী তার মানে হাজবেন্ডের বিরুদ্ধে করবে, এবং সেক্ষেত্রে আদালত তাকে, যদি তার একেবারেই সামর্থ্য না থাকে একবারে টাকাটা দেওয়ার, সেক্ষেত্রে আদালত তাকে ইনস্টলে টাকা দেওয়ার জন্য আদেশ দিতে পারেন, যে আপনি ইনস্টলে টাকাটা দেন প্রত্যেকবার, আলাদা আলাদা করে, যে প্রত্যেকবার আপনি এত এত টাকা করে দিয়ে আপনি ব্যাপারটা ক্লিয়ার করে দিলেন। আচ্ছা, আপনার কাছ থেকে আমি ভরণ পোষণ এবং যে ডিভোর্স যেটা নিয়ে আলোচনা করছি এ সম্পর্কে আরও কিছু শুনবো। তার আগে দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাইতে। আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছেন অ্যাডভোকেট শান্তা হক রজনী। হ্যাঁ, আপনার কাছে যে বিষয়টিতে ছিলাম, যে দেনমোহর এবং ভরণপোষণ যে কিভাবে তারা পরিশোধ করবে, আপনি যেটা বললেন যে কিস্তির মাধ্যমে। এখন কি কিস্তির মাধ্যমে মানে যদি তার সামর্থ্য না থাকে, যে একবারে যদি সে টাকাটা দিতে সমর্থ না হয়, তখন তো সে হচ্ছে মানে ইনস্টলমেন্টে দিবে। আদালত তাকে আদেশ দিতে পারে যে ঠিক আছে আপনি প্রত্যেকবার এক একটা তারিখে টাকাটা দিয়ে দিলেন। কিন্তু যদি সে দিতে পারে তাহলে তো মানে একবারই দিয়ে দেওয়া, যদি তার সামর্থ্য থাকে তাহলে তো সে দিয়ে দিতেই পারে। আর যদি এমন দেখা যায় যে স্বামী অসন্তোষ হলো, এই যদি রায় আর ডিগ্রিটা হয়ে যায় এবং এই দিনমোহরে যদি অসন্তোষ হয়, তাহলে সে উচ্চ আদালতে আপিল করতে পারে, আপনার আর এভাবেই প্রসিডিংটা শেষ হয়। আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন, যে দেখা গেল ডিভোর্স, দেখা গেল তার সাংসারিক লাইফ 10 বছর বা 12 বছর হচ্ছে, সেক্ষেত্রেও তো একটা সন্তান তার আছে, আর সন্তানের যে ভরণ পোষণ সেটা কিভাবে সে পরিশোধ করবে? দেখা গেল সন্তানের বয়স 4 বছর বা 6 বছর, ওই পর্যায়ে তাদের ডিভোর্স হলো, তখন সন্তানটা কিভাবে, মানে তখন তো একটা সিদ্ধান্ত হয় যে মা নিবে না বাবা নিবে, ওই ক্ষেত্রে ওটা কিভাবে হয়? যদি ছেলের মানে ছেলে হয়, যদি তাদের একটা ছেলে সন্তান থাকে, তাহলে তার বয়স 7 বছর পর্যন্ত তার মা প্রতিপালন করবে। আর যদি মেয়ে হয় তাহলে সাবালক না হওয়া পর্যন্ত তার মা প্রতিপালন করবে, এবং পরবর্তীতে তার বাবার কাছে হ্যান্ডওভার করা যাবে। কিন্তু যতদিন মেয়ে বাচ্চা সাবালক না হবে ততদিন মায়ের আন্ডারে থাকবে, এবং ছেলে বাচ্চা 7 বছর পর্যন্ত মাই প্রতিপালন করবে। মানে সেক্ষেত্রে একটা ওই কোর্টে যদি সে মামলা করে, ওই ক্ষেত্রে কোর্টই তাকে নির্ধারণ করে। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের যে ভরণ পোষণের যে সন্তানের যে ভরণ পোষণের যে খরচটা, সেটা আদালতই ঠিক করে দিবে, এবং সেটা তার বাবাকে বিয়ান করতে হবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিভোর্সের পরে তার বাবা সন্তানকে নিয়ে যেতে চায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তান যেতে চায় না, সেক্ষেত্রে করণীয়টা কি আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। যে সন্তানকে অনেক সময় দেখা যায় যে তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়ে গেল, সমস্যাটা হয় তার সন্তানকে নিয়ে, সন্তানকে কে নিবে? দেখা গেল যে বাবা বলল যে তাকে নিয়ে যাবে, সেক্ষেত্রে সন্তানও তার বাবার কাছে থাকতে রাজি না, সেক্ষেত্রে এটা আইনি পদক্ষেপটা কি? সন্তান যদি রাজি না হয়, তাহলে সন্তান যার সাথে থাকতে চাবে, এবং যে যদি এমন কোনো ব্যাড রেকর্ড না থাকে, যে কিছু কিছু ক্ষেত্রে বা মা কাস্টাডি কিন্তু পায় না অনেক সময়, যদি দেখা যায় যে তার অন্য কোনো মানে অসৎ কোনো কিছুর সাথে সে জড়িত থাকে, তখন দেখা যায় যে বাবাই কাস্টাডিটা পায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চার যখন বয়স কম থাকে, নাবালক থাকে, তখন কিন্তু মাই কাস্টাডিটা পায়। কিন্তু যদি সন্তান বলে যে না আমি আমার বাবার সাথে থাকবো, হ্যাঁ আমি আমার মায়ের সাথে থাকবো না, সেক্ষেত্রে আদালত বিষয়টাকে বিবেচনা করে এটা দিয়ে দিতে পারে। আপনার কাছে আমার পরবর্তী কোশ্চেন হলো, যে এই মামলাটা দেখা গেল যে মানুষ যে করে, যে আপনি যেটাকে বলেন দেনমোহর ভরণ পোষণ একসাথে তো মামলাটা দায়ের হয়, যদি সন্তান থাকে, দেখা গেল যে ভরণ পোষণের টাকা সে 1 টাকাও দিতে পারছে না, দেখা যাচ্ছে যে তার অবস্থা খুবই করুণ, তখন আদালত কি সিদ্ধান্ত দিতে পারে? রায়ও ডিগ্রি হয়ে যেতে পারে। মানে একতরফা যেটাকে বলেন। হ্যাঁ, একতরফা তো আসলে যখন কন্টেস্ট করে না তখনই একতরফা হয়ে যায়। বাট যদি সে টাকাটা একদমই দিতে না পারে, তাহলে তার জেল হয়ে যেতে পারে।
আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেনমোহর আমার 5 লাখ, দেখা গেল আমার কাবিননামায় লেখা আছে 5 লাখ, আবার আমার আরেকটা দেখা গেল যে ডুপ্লিকেট যেটা কাবিননামা ওটাতে লেখা আছে 10 লাখ, সেক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল হবে? দেখা গেল আমি বিয়ের ক্ষেত্রে প্রথমে আমি করলাম 5 লাখ, দ্বিতীয়ত আবার তাকেই করলাম, সেখানে আমার উল্লেখ আছে 10 লাখ, সেক্ষেত্রে কাবিননামাটা কোনটা মানে আমি মেইন হবে, মানে গুরুত্বপূর্ণ যেটা, কোন কাবিনটাই বেরোবে? প্রথম কাবিনটাই। মানে প্রথম যে কাবিনটা করেছে সেটাই সেটাই। মানে আদালতে গ্রহণযোগ্যতা হুম। পাবে। আর সর্বশেষ কোশ্চেন হলো আপনার কাছে যে এই যে দেনমোহর, যেই বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করলাম, দেনমোহর ভরণ পোষণ, আর ছেলেটা যখন সাবালক হবে তখন তার খরচ কি তার বাবাকে কি আজীবন গ্রহণ করতে হবে, নাকি সেটা সে মুক্তি পাবে? না, সাবালক পর্যন্ত সে তার বাবাই তার ভরণ পোষণের দায়িত্ব নেবে এবং পরবর্তীতে সে একাই তার জীবনযাপন পালন করতে পারবে যদি সে সমর্থ হয়। আর আমি আরেকটা কোশ্চেন করি, এটা তো ছেলের ক্ষেত্রে বলেন, অনেক সময় দেখা যায় কন্যা সন্তান থাকে, সেই ক্ষেত্রে তার কতটুকু ভূমিকা থাকবে? যে ডিভোর্সের পরে তার তো, যার সাথে ডিভোর্স হয়েছে তার পরে একটা মেয়ে আছে, তার ভরণ পোষণের দায়িত্বটা তার কতদিন প্রযোজ্য থাকবে, মানে বাবার? যতদিন সে সাবালক না হবে ততদিন পর্যন্ত তার, এবং তাকে বিয়ে দেওয়া এটাও তো তার বাবার দায়িত্বের মধ্যেই পড়ে, যদিও ওই পর্যন্ত তার থাকবে, হ্যাঁ গ্রহণযোগ্যতা থাকবে, হ্যাঁ। তারপরে সে তবে সাবালক হয়ে গেলে সেটা ছেলে হোক কিংবা মেয়ে, যতদিন না সে সাবালক হচ্ছে ততদিন বাবার অবশ্যই দায়িত্ব থাকবে যে তাদের ভরণ পোষণটা দেওয়া, তাদের লেখাপড়ার খরচ চালানো, তাদের লেখাপড়া যতদিন না শেষ হচ্ছে ততদিন তার বাবার দায়িত্ব একটা থেকেই যায়। তো ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আপনাকেও ধন্যবাদ। আজকের মতো আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে নতুন কোনো আইনজীবীকে নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন।